আমরা হচ্ছে অধ্যায় 2 পড়তেছি। অধ্যায় 2 এর মধ্যে গত ক্লাসে একটা ক্লাস চলে গেছে। হ্যাঁ, অধ্যায় 2 এর মধ্যে অধ্যায় 2 এ গত ক্লাসে পড়াইছিলাম টপোলজি নিয়ে। তো আমরা বলছিলাম কি এগুলো হচ্ছে এক প্রকার রিভিশন ক্লাসের মতো। এখানে যা যা পড়াবো অধ্যায় 2 থেকে এর বাইরে আসবে না। তুমি অবশ্যই আগে ওইখানে 2টা লেকচার হয়েছে, 2টা লেকচার তুমি দেখে নেবা। দেখো নাই যে ওইটা দেখবা। আবার গত ক্লাসের সাথে আজকের ক্লাসের মানে হচ্ছে রিলেটেড না, মানে ওইটা একটা টপিক ছিল, এখন কি আজকে পড়াবো ওইটা আরেকটা টপিক, বিচ্ছিন্ন টপিক। মানে হচ্ছে কি এদের মধ্যে কি নেই, কানেকশন নেই। ওইটা হচ্ছে যে যদি স্যাররা পছন্দ করে যে আমরা অধ্যায় 2 থেকে এই টপোলজি থেকে কোশ্চেন করব, তাইলে অধ্যায় 2 এর টপোলজি ওই ফার্স্ট লেকচারে চলে আসে। তো আজকে আমরা করবো যে অধ্যায় 2 এর ডাটা ট্রান্সমিশন মেথড। যদি স্যার ইচ্ছা করে যে না আমি টপোলজি থেকে করব না, আমি তাহলে এই অংশ থেকে করব, তাহলে এই অংশের পড়ালেখাগুলো আজকে করব। ঠিক আছে, এই অংশে ডাটা ট্রান্সমিশন মেথডে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, বড় প্রশ্ন আছে, আবার কি এমসিকিউ তো আছেই। তারপর কিছু ম্যাথ আছে, এই চ্যাপ্টারে কি আছে কিছু ম্যাথ আছে যেগুলো আমরা পারি না, আজকের পর থেকে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা আমাকে বলতে পারো স্যার এটা আমি বইটা তো অনেক মোটা, আপনি একদম 1 নাম্বার থেকে শুরু করতেছেন না কেন? পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, যেমন গত ক্লাসে টপোলজি শুরু করছে 90 না 95 ওইরকম পেজ থেকে লাস্টের দিকে। তো আমি এটা এই তোমাদের এখন যেইভাবে অধ্যায় 2 কিন্তু আগে একবার পড়ানো হয়েছিল শুরুর দিকে, তখন কিন্তু রেকর্ড হয় নাই ক্লাসগুলো। আর এখন হচ্ছে এই অধ্যায় 2 এর উপর আর তোমাদের এসএসসির আগে আর কোনো ক্লাস হবে না। এর মধ্যে যা পড়ানো তা, এর বাইরে কি আর লাগবে না। তো রিভিশন এক প্রকার রিভিশন হয়ে যাবে গিয়ে, প্লাস যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় বেশি আসে ওগুলাই কি আমরা কি অধ্যায় 2 এর এখনের ক্লাসগুলোতে চলতেছে। তো আজকে নিয়ে হচ্ছে 2টা ক্লাস, সর্বোচ্চ 3টা ক্লাস থাকবে অধ্যায় 2 এর উপরে, এরপর আর থাকবে না, 3টা বা 4টা শেষ, অধ্যায় 2 শেষ। আচ্ছা এটা হচ্ছে মানে হচ্ছে সেভ থাকার জন্য আর কি। অনেক সময় তো আমাদের অধ্যায় 4, 5, 6 অর্থাৎ প্রোগ্রামিং, HTML, লজিক গেট এগুলো হচ্ছে আমরা পড়ে গেলেও অনেক সময় কি পারি না, কমন পড়ে না। অনেক সময় এরকম হয় না, কমন নাও পড়তে পারে, তখন আমাদের থেকে ফুল আনসার করে তো বের হইতে হবে, নাহলে তো নাম্বার আসবে না। তখন আমাদেরকে সাপোর্ট দেবে এই অধ্যায় 2, অধ্যায় 1, অধ্যায় 6 এই চ্যাপ্টারগুলো। বুঝে গেছে? তাহলে আসলে শুরু করি। এই টপিকটার নাম হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। আচ্ছা টপিকটা আগে বুঝো। ডাটা, এখানে লেখা আছে ডাটা, তারপর ট্রান্সমিশন, তারপর হচ্ছে কি মেথড। ডাটা মানে হচ্ছে কি আমরা জানি যে কোনো কিছু তথ্য উপাত্ত এগুলোকে আমরা ডাটা বলতেছি। ট্রান্সমিশন মানে কি কোনো একটা, মনে করো তুমি তোমার বাসা থেকে এখানে আসছো, কোচিং এ আসছো, কেন আসছো? পড়ার জন্যই তো আসছো। তো ওই জায়গা থেকে এখানে কি হেঁটে হেঁটে আসছো? হেঁটে হেঁটে আসতেও পারো, বাসা কাছে থাকলে হেঁটে হেঁটে আসা যায়। অনেক সময় বাসা দূরে হলে তো আর হেঁটে হেঁটে আসা যায় না, তখন কিসে করে আসতে হবে? গাড়ি করে আসতে হবে না? তো এক জায়গা থেকে আরেক জায়গায় আসছো, ঠিক তেমনি ডাটাগুলো তো আর হাঁটা চলা করতে পারে না, ওদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায়। মনে করো একটা ছবি বা আমার এই আজকের ক্লাস যেটা রেকর্ড হচ্ছে, এটা আমার মোবাইলে থাকতেছে, ওইটা তোমাদের মোবাইলে যাবে কিভাবে? তোমাদের মোবাইল, ল্যাপটপ এগুলোতে যাবে কিভাবে? তো একটা প্রসেস আছে না, কিভাবে কি এক জায়গা থেকে আরেক জায়গায় তোমাদের হাতে পৌঁছে দেওয়া। এই যে কেমনে আজকের ক্লাসটা আমার মোবাইল থেকে কিভাবে তোমাদের মোবাইলে চলে যাবে বা তোমাদের কম্পিউটারে চলে যাবে, ওইটা হচ্ছে ট্রান্সমিশন। মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মেথড মানেটা কি একটা কি পদ্ধতি, কোন পদ্ধতিতে আমরা কি সামনের দিকে আগাবো, এটাকেই বলে মূলত ডাটা ট্রান্সমিশন মেথড। আমরা জাস্ট শব্দগুলো বিশ্লেষণ করছি। এখন যদি সংজ্ঞা আসে তাহলে কি লিখবো? সংজ্ঞা আসলে ডাটা ট্রান্সমিশন মেথড কি, ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সমিট করার জন্য কমিউনিকেশন পদ্ধতির প্রয়োজন। অবশ্যই কমিউনিকেশন কি পদ্ধতির প্রয়োজন, এক জায়গা থেকে কি আরেক জায়গায় ট্রান্সমিট বা স্থানান্তর করার জন্য। আচ্ছা কমিউনিকেশন পদ্ধতির প্রয়োজন, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা যাওয়ার প্রক্রিয়াকে ডাটা কমিউনিকেশন সিস্টেম বা ডাটা ট্রান্সমিশন মেথড বলে। বুঝে গেছে? হ্যাঁ এটা বুঝে গেছে যা বলছি? আচ্ছা তাহলে দেখেন ডাটা ট্রান্সমিশন মেথড সাধারণত 2 প্রকার। একটা হচ্ছে আমার সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড, আরেকটা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড। ক্লিয়ার? এই সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড আবার 3 প্রকার। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড, আরেকটা হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড, আরেকটা হচ্ছে আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। যা যা বলছি তা তো কি বুঝে গেছে? হ্যাঁ আচ্ছা এখন আমরা একটা একটা করে আসবো, আগে এই পার্টটা পড়বো তারপরে এই পার্টটা পড়বো।
তারপরে গিয়ে আমরা কিছু ম্যাথ করব। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন বা ডাটা কমিউনিকেশন মেথড বলতে কি বুঝি আমরা? দেখো, যে ডাটা ট্রান্সমিশন সিস্টেমে সোর্স এবং ডেস্টিনেশনের মাঝে একটি মাত্র লাইনের মধ্যে দিয়ে এক বিট করে পর্যায়ক্রমে ডাটা প্রবাহিত হয় তাকে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড বলে। মনে করো এটা একটা কম্পিউটার, এটা আরেকটা কম্পিউটার। এই দুইটা কম্পিউটারের মধ্যে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় কি করব? স্থানান্তর করব। হ্যাঁ, এই দুইটা কম্পিউটারের মধ্যে কি ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করব। এখন ডাটাগুলো কি আকারে থাকে দেখি বলো তো? ডাটা কি আকারে থাকে? অবশ্যই বিট আকারে থাকে। হ্যাঁ, তোমাদেরকে তো আগেও পড়াইছি। দেখি বলো তো, বাইট এবং বিট এই দুইটা কি সেম নাকি সেম না? সেম। এমসিকিউতে আসবে, কিন্তু এমসিকিউতে আসবে। এই দুটো কি সেম না? আবার এই পার্থক্যটাও আসে। এইটা হচ্ছে এক বাইট সমান 8 বিট। এটা ডাইরেক্ট মুখস্থ রাখবা। 1 বাইট সমান কত? 8 বিট। তোমরা মোবাইলের অনেক সময় ইন্টারনেট স্পিডে দেখবা এত এমবিপিএস, এত এমবিপিএস। এটা 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 এরকম দেখছো না? এ দেখো এম, এ বিটা কি? এ বিটা হলো এ বাইট, নট স্মল বি। স্মল বিটা হলো আমার এ বিট, আর বড় হাতের বাইটটা হলো এ বাইট। 1 বাইট সমান 8 বিট, খেয়াল রাখবা। আচ্ছা, তো দেখো এখন একটা ছবি মনে করো এই কম্পিউটার থেকে আমি এই কম্পিউটারে কি পাঠাচ্ছি। একটা ছবি কি এই কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠাচ্ছি। এখন ছবিগুলো যাবে, ছবিগুলো কি আকারে আছে? ছবি বা ভিডিওটা কি আকারে আছে? অবশ্যই বিট আকারে আছে। এখন বিটগুলোকে আমি প্রথমে এক বিট এখানে পাঠাইলাম, আবার আরেক বিট এখানে পাঠাইলাম, আরেক বিট এরকম এরকম একটা 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 করে যদি আমি বিট পাঠাই, এক বিট করে যদি পাঠাই, ওইটাকে বলা হবে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড। মনে করো 10 জন স্টুডেন্ট আছে। 10 জন স্টুডেন্ট এইখান থেকে যার যার বাসায় যাবে না, এইখান থেকে মনে করো সেম কলেজে পড়ো, তোমরা কলেজে যাবে। তো আমি কি করছি? একটা সিএনজি ভাড়া করছি। একটা কি করলাম? সিএনজি ভাড়া। সিএনজির নাম মনে করো একটা বাস ভাড়া করলাম, বড় থেকে একটা কি করলাম? বাস ভাড়া করলাম। এখন আমি কি করলাম কি, এই তুমি যাও, আগে একবার যাও, তাহলে তোমাকে দিয়ে এসে আবার বাসটা আসবে, তারপর আরেকজনকে পাঠাইলাম। এরকম করে আমাকে কয়বার পাঠাইতে হবে? 10 বার। এরকম একবার করে যদি পাঠাই, তখন সেটা হবে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড। আর আমি বলতেছি না একবারে বাড়াবো না, অনেক টাকা খরচ যাচ্ছে, অনেক তেল যাবে গা, অনেক সময় যাবে গা। তাহলে একটা কাজ করি, বাস একটাকে সবগুলাকে ঢুকাই দাও, সব স্টুডেন্টকে ঢুকাই দাও, একসাথে ঢুকাই দিলাম, সেটা হচ্ছে আমার প্যারালাল। বুঝাতে পারছি? হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখো, সিরিয়াল কমিউনিকেশনে একটির পর একটি, অর্থাৎ 1 বাইট বা 8 বিটের ডাটা পর্যায়ক্রমে 1 বিট করে আদান প্রদান করে। আচ্ছা, এখন এই সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের কিছু সুবিধা আছে, আর কিছু কি আছে? অসুবিধা আছে। সুবিধাগুলো কি আর অসুবিধাগুলো কি, এগুলো একটু বুঝি। সুবিধাগুলা আমাদের লাগবে, এখানে আমি পয়েন্ট আকারে দিছি, 3টা পয়েন্ট দিছি। অসুবিধার ক্ষেত্রে কয়টা দিছি? অসুবিধার ক্ষেত্রেও 3টা দিছি। অনেক সময় খ নাম্বার আসলে দুইটা দিলে হবে, আর যদি দেখো গতে আসছে তখন 3টা দিবা, ঠিক আছে? তখন দেবা সুবিধা কি? এই পদ্ধতিতে 1 নাম্বার, এই পদ্ধতিতে ডাটা স্থানান্তরের জন্য মাত্র একটি লাইনের প্রয়োজন হয়। দেখো তো, একটা লাইনের প্রয়োজন হচ্ছে, একাধিক লাইনের দরকার নেই। আচ্ছা, কম খরচে ট্রান্সমিশন লাইন থেকে দূর পর্যন্ত বিস্তৃত করা যেতে পারে। দূরবর্তী অবস্থানে থাকা ডিভাইসগুলোর জন্য সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। মনে করো আমি এক গ্রাম থেকে আরেক গ্রামে নিয়ে যাচ্ছি, বা অনেক দূরে নিয়ে যাচ্ছি, ডাটা ট্রান্সফার করতে হচ্ছে, তখন আমাদেরকে একটা লাইনের মাধ্যমে কি স্থানান্তর করলে সেটা আমার জন্য কি হবে? উপযোগী হবে। বুঝতে পারছো? তাহলে দূরবর্তী জায়গায় আমরা এই পদ্ধতিটা কি ব্যবহার করি। আর 3 নম্বরে বলা হয়েছে একটি মাত্র লাইন ব্যবহারের কারণে কোনো সিনক্রোনাইজেশনের প্রয়োজন হয় না। অর্থাৎ দেখো, একটা মাত্র লাইন না, এই রাস্তা দিয়ে গেলে আমার এই কম্পিউটারে ডাটা এই কম্পিউটারে যাবে। যদি একসাথে 2-3টা লাইন হইতো, তাহলে কোন রাস্তা দিয়ে কোন কম্পিউটারে ডাটা যাচ্ছে এটা একটা মানে কনফিউশনের সৃষ্টি হইতো না? তাহলে ওই কনফিউশনটা কি এই পদ্ধতিতে আছে? নাই। তাহলে এটা একটা সুবিধা না? হ্যাঁ, অবশ্যই সুবিধা। তাহলে আমরা এর সুবিধা বুঝে গেছে। আচ্ছা, এখন
অসুবিধাটা কি? সুবিধা আছে, ভালো কথা। এখন অসুবিধাও আছে কিছু। এই সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডের কি আছে, কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো দেখি। এটি ধীর গতি সম্পন্ন, এটা কি আস্তে আস্তে যায়। এটি ধীর গতি সম্পন্ন, একই সময়ে একটি মাত্র বিট স্থানান্তরিত হয়। অর্থাৎ একবার গাড়ি একবার যখন পাঠাবো, ওই গাড়িতে শুধুমাত্র একজন মানুষই যাবে, একটা একটা করে বিট যাবে। তাহলে এটা অনেক সময়ের প্রয়োজন, তার উপর আস্তে আস্তে যাচ্ছে, তারা এটা একটা অসুবিধা। ঠিক আছে। তারপর 3 নাম্বার, ডাটা রূপান্তরের জন্য বিশেষ কনভার্টার যেমন ইউএআরটি ব্যবহার করতে হয়, যা ব্যয়বহুল। এই পদ্ধতিতে কি একটা এই ডাটা স্থানান্তরের জন্য ইউআরটি একটা কি আমার কনভার্টার প্রয়োজন হয়, যেটা অনেক খরচের ব্যাপার, যার কারণে এটা একটা কি অসুবিধা। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো মডেম, মাউস এবং আরো কিছু যন্ত্রে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডাটা আদান প্রদান করা হয়। তাহলে দেখো, মডেম তো চিনি আমরা, মডেম চিনি, মডেম চিনি। হ্যাঁ, মডেম দেখছো? কখনো মডেম দেখছো? ওই হ্যালো, এই মডেম দেখছো? হ্যাঁ, দেখছে, তুমি দেখো নি? আচ্ছা, মডেমটা কি? মডেমটা হচ্ছে যে ওই আমি বলি এক প্রকার সিম। আমরা মোবাইল চালানোর সময় মোবাইলের ভিতরে সিমের একটা ইয়া থাকে না? হ্যাঁ, আচ্ছা, মোবাইলের সিম দিয়ে কি করি? নেট কিনি না? নেট কিনে তারপর ইন্টারনেট চালাই না? এখন কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে কি সিম ঢোকানোর অপশন আছে? হ্যাঁ, নাই। ল্যাপটপে আছে, ওগুলো হচ্ছে পরের, এখন আপডেট করতে করতে এই অবস্থায় আসছে। মনে করো পুরাতন আমলের কি ল্যাপটপ বা কম্পিউটার, ওইখানে নাই। তো এখন ওরা ইন্টারনেট ব্যবহার করবে কিভাবে? অবশ্যই সিম লাগবে। তখন এখন এরকম একটা যন্ত্র ছিল মডেমের, এই দেখো এরকম এরকম কি একটা যন্ত্র আছে মডেমের, এই জায়গায় সিমটা ইনপুট দেওয়া হয়। তো এই সিমে ইন্টারনেট ঢোকাবা, তারপর এটা ল্যাপটপের বা কম্পিউটারে ইউএসবি বোর্ড আছে, ওই বোর্ডে ইনজেক্ট করবা, দেখবা যে এখান থেকে কি নেট চালাতে পারতেছে। বুঝছো এটা? আর বর্তমানে তো এর ব্যবহার খুবই কমে গেছে, মডেমের ব্যবহার খুবই কমে গেছে। আস্তে আস্তে দেখবা যে মডেমটাই বিলুপ্ত হয়ে গেছে, মডেমের ব্যবহার কেউ ব্যবহারই করে না। এর একটা কারণ বলো বলো। ওয়াইফাই, এখন প্রত্যেক ঘরে ঘরে ওয়াইফাই, কম বেশি প্রায় প্রত্যেক ঘরে ঘরে ওয়াইফাই আছে। তো যার কারণে এটার আর প্রয়োজন নেই, এটার প্রয়োজনীয়তা কমে আসছে। বাইরে আর কি, মানে যেখানে ধরো ওয়াইফাই নাই, তারপরে অনেকদিন ধরে কারেন্ট আসতেছে না বা ওয়াইফাই ব্যাকআপ পাচ্ছে না, তো ওইসব জায়গায় এই মডেমের ব্যবহারটা আছে আর কি। এই মানে ওয়ান কাইন্ড অফ মোবাইল ডাটার মতো। আমরা বাসায় থাকলে কি করি? বাসায় থাকলে ওয়াইফাই চালাই, আর বাইরে গেলে কি করি? মোবাইল ডাটা চালাই। ওই রকম কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রেও কি, হ্যাঁ বুঝি নেই, পকেট আউটারের মতো। বুঝতে পারছো? এই তাহলে এটা বোঝা গেছে। লাস্ট লাইনটাতে কি বলা হয়েছে? সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন সিস্টেমকে 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো, এগুলো তো বললাম, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। আচ্ছা, আসো এখন একটা একটা করে পড়বো এই 3টা জিনিস। অ্যাসিনক্রোনাস বলতে কি বুঝি? যে ডাটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডাটা গ্রাহকের কাছে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, তাকে অ্যাসিনক্রোনাস বলে। আচ্ছা, মনে করো এটা প্রেরক আর প্রাপক বা গ্রাহক, এটার মানে কি? বাংলায় পড়ছো, ছোটবেলা থেকে পড়াচ্ছো, সিটি দরখাস্ত না, সিটি লেখার সময় প্রেরক প্রাপক। প্রেরক, এটা হচ্ছে প্রেরক কম্পিউটার, মানে কি এ পাঠাচ্ছে, আর গ্রাহক নিচ্ছে বা প্রাপক পাচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে গ্রাহক কম্পিউটার। এটা বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, যে ডাটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক কম্পিউটার থেকে গ্রাহকের মধ্যে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়, তাকে আমরা কি বলি? অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড বলি। এখন বলো, ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে কি? ক্যারেক্টার জিনিসটা কি? ক্যারেক্টার মানে হচ্ছে একটা অক্ষর, ওয়ান কাইন্ড অফ বাইটের মতো আচরণ করে। এটা এমসিকিউতে আসবে। ওয়ান ক্যারেক্টার সমান 8 বিট। ওয়ান ক্যারেক্টার সমান কত? 8 বিট। এক বাইট সমান কত? 8 বিট। ক্লিয়ার?
মাথায় ঢুকছে? এটা বুঝছো, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। আচ্ছা, এবার আসো সিনক্রোনাস। যে ডাটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডাটা গ্রাহকের কাছে ডাটা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সমিট হয়। এই দেখো, এই কম্পিউটার থেকে এই কম্পিউটার, আমি মনে করো একটা মেসেজ পাঠাচ্ছি, এক বিট করে ডাটা যদি পাঠাই, একটা একটা করে যদি পাঠাই, সেটা হচ্ছে সিরিয়ালের আন্ডারে পড়ে গেছে। এখন সেটা একটা একটা করে পাঠাবো, বাট একটার মধ্যে একটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাচ্ছি, অর্থাৎ একটার ভিতরে 8 বিট করে। তখন সেটা হচ্ছে আইসোক্রোনাস বা সরি অ্যাসিনক্রোনাস। হ্যাঁ, আর যদি আমি ওয়ার্ড বাই ওয়ার্ড পাঠাই, কি ওয়ার্ড বাই ওয়ার্ড, অর্থাৎ একটা একটা শব্দ যদি পাঠাই, একটা একটা কি শব্দ, একটা একটা শব্দ পাঠাচ্ছি, সেটা হচ্ছে সিনক্রোনাস। বুঝতে পারছি? হ্যাঁ, সিনক্রোনাস বুঝছো? আচ্ছা, এবার আসো আইসোক্রোনাস। আইসোক্রোনাস ট্রান্সমিশনকে অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশনের মিশ্র বৈশিষ্ট্যের পদ্ধতি বলা যেতে পারে। অর্থাৎ এই দুইটা ক্রোনাস, অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসকে যদি আমরা মিক্স করি, তাহলে যেটা পাবো সেটা আইসোক্রোনাস হিসেবে কি পাওয়া যাবে। বুঝা গেছে? অর্থাৎ আইসোক্রোনাসের মধ্যে কিছু অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্য আছে, আবার কিছু কি সিনক্রোনাসের বৈশিষ্ট্য আছে। এতে ডাটা চলাচলের ব্যান্ডউইথ নিশ্চিত করে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ব্লক আকারে, কিন্তু অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট বা স্থানান্তর করা হয়। আচ্ছা, এই পদ্ধতিতে পরপর দুটি ব্লকের মধ্যে বিরতিকে সুষম সর্বনিম্ন প্রায় 0 রাখা হয়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ডাটা ট্রান্সফারে এই পদ্ধতি বেশি ব্যবহৃত হয়, যেমন লাইভ টিভি সম্প্রচার, স্ট্রিমিং ভিডিও, মাল্টিমিডিয়া, অডিও বা ভিডিও ডাটা পাঠানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা, ফেসবুক তো সবাই চালাই, আমরা কম বেশি চালাই কি চালাই না? আচ্ছা, নিজেরা না চালাইলেও তো মা বাবা বা আশেপাশে চালাচ্ছে, দেখতেছি তো। এখন দেখো না, সেখানে মানে কিছু হলেই অনেকে লাইভে চলে আসে। হ্যাঁ, লাইভে চলে আসে নাকি না? এখন লাইভে যে আসছে, লাইভ জিনিসটা কি? আমার এখানে যেগুলো হচ্ছে, এগুলো লাইভ হচ্ছে না। আমার পেজে আমি যদি এই ক্লাসটা আমার পেজ থেকে কি দিতাম, সেম রেকর্ড হচ্ছে, সেম কথাগুলো আমি বলবো, সেম সবকিছু সেম। এটা জাস্ট আমার মোবাইলে আছে। আরেকটা হচ্ছে কি, সেম জিনিস আমি যদি আমার পেজ যেটা আছে, পেজ থেকে লাইভ করি, সেম জিনিসই যাবে, এখানে যা যা বলতে তাই যাবে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে লাইভের সময় এটার কিছু কোয়ালিটি ড্যামেজ হয়, আর এমনি ভিডিও করে সেটাকে যদি আরেকটু এডিট করে পারে, মানে হচ্ছে ফুল 4K দেখতে পারবে। আর ওইখানে কি ভিডিও একটু কি কোয়ালিটি কি হয়ে যাবে, গিয়ে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। অনেকে বলি না ছবি ফেটে গেছে, ভিডিও ফেটে গেছে, এরকম বলি না, ওইরকম। তো ওইটা আমার লাগতেছে, আমার এখানে কি লাইভ করার কোনো দরকার নেই। আমার এখানে আছে, সুন্দর করে যাবো, আমি সুন্দর করে পাঠিয়ে যাবো, বাসায় আসতে দিলে দেখতে পারবো। এই যে লাইভ হচ্ছে, এটা কোন পদ্ধতিতে হয়? আইসোক্রোনাস পদ্ধতিতে হয়। এটা তো ফেসবুক লাইভ হলে সেটা ফেসবুক লাইভ, যদি সেটা ইউটিউব লাইভ হয় ইউটিউবের লাইভ, যদি সেটা ইনস্টায় লাইভ হয় তাহলে ইনস্টাগ্রামের লাইভ। যদি আমি এগুলো একটাও চালাই না, হ্যাঁ, আমি অসামাজিক মানুষ, নট সোশ্যাল মিডিয়া, আমি টিভির উপর নির্ভরশীল। আমি টিভিতে যদি লাইভ করি, বিটিভি হলে বিটিভি থেকে লাইভ দিচ্ছে, বাতাবে লেবো, হ্যাঁ, তারপরে হচ্ছে কি এরকম, মানে হচ্ছে টিভি সম্প্রচার হলে সেটা টিভি, আর মোবাইল হলে মোবাইল। এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ক্লিয়ার হয়েছে। তাহলে এটা আর কি আমার হচ্ছে আইসোক্রোনাস। এটা এটা একটু হচ্ছে এই আইসোক্রোনাসের মধ্যে উপরের এই দুটোটার বৈশিষ্ট্য এটার মধ্যে কি পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমার সিরিয়াল ডাটা ট্রান্সমিশন শেষ। এবার আমরা দেখব প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড। যে ডাটা ট্রান্সমিশন সিস্টেমে একাধিক লাইনের মধ্যে দিয়ে একাধিক বিট প্রবাহিত হয় তাকে প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড বলে। এটি ব্যয়সাপেক্ষ, যেমন ইউএসবি পোর্ট, তার বা কেবল, প্রিন্টার পোর্ট ইত্যাদি। প্রিন্টারে ডাটা পাঠানোর জন্য প্যারালাল পদ্ধতি ব্যবহৃত হয়। এমসিকিউতে আসবে, প্রিন্টারে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সফার। প্রিন্টার দেখছি না, প্রিন্ট করছি না আমরা, যেমন তোমাদেরকে আমরা যে বইটা দিছি ওইটা হয়তো প্রিন্টারে প্রিন্ট করা। প্রিন্টারে কি প্রিন্ট করা, যে মেশিনের সাহায্যে এই বইগুলা ছাপানো হয়েছে, আমার বইগুলা তো সফট কপি হিসেবে আছে, মানে ইন্টারনেটে আমি সফট কপি হিসেবে রাখছি, আমি তো এগুলা প্রিন্ট করে রাখিনি, প্রিন্ট করে ফটোকপি করে তোমাদেরকে দিনি। আমি দিছি কি, আমার কাছে আছে কি সফট কপি।
সফট কপিটা কম্পিউটার ইন্টারনেটের মধ্যে আছে, ওইখান থেকে একটা কপি আমি দোকানে নিয়ে যাই, বলি যে আমাকে এত কপি কি করে দাও, প্রিন্ট করে দাও, তখন এরা প্রিন্ট করে, তারপর সেটা ওরা বাইন্ডিংটা ওরা করে দেয়। তো বাইন্ডিং করে কি পাঠাই, এই যে পাঠাচ্ছে প্রিন্ট করতেছে, তাহলে এটা কোন ডাটা ট্রান্সমিশনের মেথডের মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে প্যারালালের মধ্যে হচ্ছে। এখন সিরিয়ালের ক্ষেত্রে আমার কয়টা ছিল, একটা একটা মানে লাইন কয়টা ছিল, একটা ছিল। এখন এই প্যারালালের মধ্যে কিন্তু একটা না, একাধিক লাইন থাকতে পারে, অনেকগুলো লাইন থাকতে পারে, একসাথে একটা ডাটা না, একসাথে অনেকগুলো ডাটা যাইতে পারে, বুঝে গেছে? আচ্ছা আচ্ছা, এখন প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথডের সুবিধা আর অসুবিধা। এই পদ্ধতিটি দ্রুত গতি সম্পন্ন, তাহলে প্যারালালটা কি দ্রুত গতি সম্পন্ন, একসাথে অনেক বিট চলাচল করতে পারে। ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এর দক্ষতা অনেক বেশি হয়, ডাটা একটি শব্দ বা ওয়ার্ড অনুসারে স্থানান্তরিত হয়। এই বুঝা গেছে নাকি বুঝা যায়নি? সুবিধাগুলা চারটা সুবিধা বললাম, বুঝা গেছে? হ্যাঁ, এগুলো আসলে পরীক্ষা সুন্দর করে লিখে যাবে, কিছু করতে হবে না। তো সুবিধা তো আমি একটা গাড়িতে একবার একবার করে একজন একজনকে না পাঠাই, একসাথে অনেকগুলা কি একটা গাড়ির মধ্যে পাঠিয়ে দেয়, এখানে আমার সময়ও সেভ হচ্ছে, আবার কি গাড়ির ভাড়াও সেভ হচ্ছে, তারপরে তেল ডালও সেভ হচ্ছে। হ্যাঁ, এটাই। এখন অসুবিধা আছে, সুবিধা তো এই দেখো, প্রত্যেকটা জিনিসের শুধু সুবিধা না, প্রত্যেকটা জিনিসের সুবিধা এবং অসুবিধা কি দুইটাই আছে। তো এখন অসুবিধাগুলো কি, দূরত্ব বেশি হলে এটি ব্যবহার করা সম্ভব নয়, দূরত্ব বেশি হলে কি এটি ব্যবহার করা সম্ভব হবে না। আচ্ছা আমাকে বলো তো, মোবাইল ডাটাতে সুবিধা নাকি ওয়াইফাই লাইনের সুবিধা? হ্যাঁ, ওয়াইফাই সুবিধা। কেন? ওয়াইফাই স্পিড দাও, হাই স্পিডে দাও, কেন সুবিধা হবে না? অবশ্যই ওয়াইফাই এর সুবিধা। লো স্পিড থাকলে তখন অসুবিধা আর কি, ওয়াইফাই এর স্পিড যদি একদম হাই স্পিড হয় তাহলে অবশ্যই আমার কি ওয়াইফাই সুবিধা, ইয়ার সাথে, কিসের সাথে, মোবাইল ডাটার সাথে। কিন্তু দেখো, ওয়াইফাইটা যে বাসার যে জায়গায় সেট আপ করছো, ওইটার আশেপাশে একটা অঞ্চল জুড়ে কিন্তু এটার প্রভাবটা আছে। এর থেকে একটু দূরে যাও, তখন আর কি ওয়াইফাই লাইন কাজ করবে না। করবে কি করবে না? ওমা তুমি বিল্ডিং এর 3 তলায় থাকো, 3 তলায় দিলা, নিচে নামছো, তখন আর লাইন পাবা? হ্যাঁ পাবা, এক দেখ পাবা আর কি, পাওয়া যায়, 2 দেখ পাওয়া যায় কোথায়, নিচে বন্ধ তো। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা বলো তাহলে কি মানে ওরকম বেশি পাওয়া যাচ্ছে না ওয়াইফাই। কিন্তু তুমি মোবাইল ডাটা দিয়ে চালাও, তোমার যেখানে খুশি সেখানে, মানে হচ্ছে যে জায়গায় যাইতে চাও তুমি পুরা, হ্যাঁ, অন্য দেশে না, অন্য দেশের ঝামেলা আছে, সেই দেশের আবার ইয়া থাকতে হবে, ওই যে ওই কোম্পানিটার রাইটস থাকতে হবে। অন্য দেশে না, যতটুকু পর্যন্ত টাওয়ার আছে ততটুকু, টাওয়ার মানে কি বুঝছো তো? এগুলো দেখছো টাওয়ার কখনো? হ্যাঁ, এখানে এগুলো হচ্ছে রবি 5G জ্বলে ওঠো না আপন শক্তিতে বলে না, এই টাওয়ার, এগুলো সিগন্যাল গুলো আসে আমার। হ্যাঁ, বুঝিনি, ওইটা ক্রমিং লেখা থাকে, কিন্তু ওইখানে তোর ইয়া হবে না, ওই এই সিম তো চলবে না, টাওয়ার নাই, যে টাওয়ার অতটুকু সীমানা পর্যন্ত আসে না, আসে না, আসে না, না চলে না, তখন ওই দেশে সিম লাগবে, যে দেশে যেতে চাও না কেন। মানে মনে করো তুমি এখানে রবি, তুমি গেছো অস্ট্রেলিয়া, তোমার মোবাইলে একেবারে কয়েকদিন থাকবা, অস্ট্রেলিয়া 1 মাস থাকবা, তুমি এখান থেকে 100 GB ইন্টারনেট ডাটা ঢুকেই গেছো গিয়ে বাংলাদেশ থেকে, হ্যাঁ, কোনো কাজ আসবে না সেখানে। এই তো সেসব জায়গায় কাজে আসবে যেসব জায়গায় রবির টাওয়ার আছে, রবির টাওয়ার আছে, হ্যাঁ, যে জায়গা থেকে সিগন্যাল গুলো পাঠানো হবে। একটা একটা টপিক শেষ করি, আজকের টপিক হচ্ছে আমাদের এটা টপিক আছে সামনে, এটা আমরাও পড়বো, ঠিক আছে, এটা পড়বো আগে, ইম্পর্টেন্ট টপিক গুলো শেষ করে ফেলি। এই ক্লিয়ার? কি বললাম? দূরত্ব মোবাইল ডাটা, তাহলে মোবাইল ডাটা হচ্ছে কি সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস, তাহলে এটা যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়। তাহলে দূরত্ব বেশি হলে এটি ব্যবহার করা সম্ভব নয়। তাহলে দূরত্ব বেশি হলে কি এটা ব্যবহার করা সম্ভব, যেটা বলতেছিলাম? কি বলতেছ? প্যারালাল ডাটা ট্রান্সমিশনটা বলতেছে আর কি, দূরত্ব বেশি হলে এটা মানে ওয়াইফাইটা দূরত্ব বেশি সম্ভব না, ওইটার সাথে তুলনা করো। হ্যাঁ, আচ্ছা 2 নম্বর, প্রতিটি বিটের জন্য পৃথক পৃথক তার ব্যবহার করায় এটি অত্যন্ত ব্যয়বহুল। ওয়াইফাই লাইনে দেখবে অনেকগুলো তার থাকে, এক এক ওয়াইফাই লাইনের এক একটা তার,
এরকম অনেকগুলা ওই তার অনেকগুলো হয়, সেখানে আবার খরচও বেশি। জিনিস যত সুবিধা পাবে সেখানে খরচ কি হবে, তত বেড়ে যাবে, ওই টাইপের মতো। তাহলে এটার 2 নাম্বার গেল। 3 নাম্বার দেখো, দূরত্ব বেশি হওয়ার কারণে এক ক্লক পালস অনেক বেশি সেন্সিটিভ হয়ে ওঠে। এটা হচ্ছে অনেক সময় ডাটা ট্রান্সমিশনে অনেকগুলো আমাদের কি হয়, ডাটা কলাপস হয়ে যায় গিয়ে, দূরত্ব বেশি, তো যার কারণে এটা উপযোগী হয় না আর কি। এতটুকু লিখলে হবে, মানে হচ্ছে অসুবিধা এই 3টা দিলে হবে। এবার আসো যে কোনো, আচ্ছা ক্যারেক্টার জিনিসটা কি, যে কোনো অক্ষর, প্রতীক বা চিহ্ন ক্যারেক্টার টাইপের ডেটার উদাহরণ, যেমন এ বি সি, তারপরে এরকম অক্ষর, আবার ক খ গ ঘ, বা আমরা এখানে একটা সাইন ব্যবহার করছি, এটাকে কি সাইন বলে, হ্যাশট্যাগ। তারপর এটাকে বলা হয় যে @, হ্যাঁ, এই ধরনের সাইনগুলোকে আমরা ক্যারেক্টার বলতেছি। আচ্ছা, এবার আসো স্ট্রিং কি। স্ট্রিং কি ক নাম্বারে আসবে। হোয়াট ইজ স্ট্রিং? ক্যারেক্টার স্ট্রিং কি? স্ট্রিং এর ধারণা একটু ব্যাপক। একাধিক ক্যারেক্টারের সমন্বয়ে স্ট্রিং গঠিত হতে পারে, যেমন বুক একটি স্ট্রিং, আবার অনু, কিরণ, দীপসার ইত্যাদি নামগুলো কি এক একটি স্ট্রিং। মানে হচ্ছে কি, অনেকগুলো ক্যারেক্টার একসাথে যোগ হয়ে যে জিনিসটা তৈরি হবে, এক কথা বলতে গেলে ওয়ার্ড, এক একটা ওয়ার্ড এক একটা স্ট্রিং হিসেবে কাজ করবে। বুঝতে পারছি? এই এগুলো ক নাম্বারের জন্য পড়বা। তারপর দেখো অবজেক্ট। আক্ষরিক অর্থে অবজেক্ট মানে হচ্ছে বস্তু, তবে অবজেক্ট ডাটা টাইপটি সামষ্টিক অর্থে ব্যবহৃত হয়। এখানে অবজেক্ট হতে পারে অনেক কিছু, যেমন একটি ভিডিও, অডিও, গ্রাফিক্স ফাইল, আবার কোনো ইনফরমেশন সিস্টেমের একটি সামগ্রিক পদ্ধতিও কি অবজেক্ট হতে পারে, স্বাভাবিক। এখন আধুনিক ইনফরমেশন সিস্টেমে অবজেক্ট একটি গুরুত্বপূর্ণ ডাটা টাইপ। আচ্ছা, একটু আগে বলছি তোমাদেরকে 1 বাইট সমান কত, 8 বিট, আবার 1 ক্যারেক্টার সমান 8 বিট, কোন এমসিকিউ এর জন্য পড়বা। আরেকটা হচ্ছে স্পিড এবং ডাটা। স্পিড মানে কি, ওই ওয়াইফাই স্পিড বা মোবাইলে ইন্টারনেট স্পিড। স্পিড মানে গতি, স্পিড মানে গতি। এই গতি, স্পিডের এককটা কি, স্পিডের একক হচ্ছে বিট, বিআইটি। আর ডাটার একক হচ্ছে কি, বাইট, বিওয়াইটি। এমসিকিউতে আসবে। এখন তোমাদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের মধ্যে, সেটা হচ্ছে কি, যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস। এটা পরীক্ষায় বেশি আসে, কি বেশি আসে। এখন এই দুইটার মধ্যে কি রকম প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্যটা লেখো, বা সিনক্রোনাসের বৈশিষ্ট্য লেখো, অথবা অ্যাসিনক্রোনাসের সুবিধা, সিনক্রোনাসের সুবিধা, অথবা বলতে পারে যে এই দুটার মধ্যে তুলনা করো, অথবা বলতে পারে যে এই দুটার মধ্যে পার্থক্য করো, বেশি আসে। তো আমি এখানে একটা বক্স আকারে সুন্দর করে তোমাদেরকে দিছি। কয়টা পয়েন্ট দিছি? 8টা পয়েন্ট। সুন্দর করে মুখস্থ করে ফেলবে। কয়টা পয়েন্ট? 8টা পয়েন্ট। গতে আসবে যে আসলে। তো যদি অ্যাসিনক্রোনাস আসে তাহলে অ্যাসিনক্রোনাসের পার্ট লিখে দেবা, যদি সিনক্রোনাস আসে সিনক্রোনাসের পার্ট লিখে দেবা, আর যদি দুটোটা তুলনা আসে 6-7টা তুলনা বক্স আকারে লিখে দেবা। দেখবা যে একদম বরাবর নাম্বার দেবে, একটা নাম্বারও কাটবে না স্যার। বুঝা গেছে? আসো এক নাম্বার শেষ করি। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে, এখানে ডে মানে এটা বলে মিস্টেক, এটা কেটে দেবা। ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডাটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা হয়। বললাম ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস বলে। আর ব্লক বাই ব্লক বা ওয়ার্ড বাই ওয়ার্ড যেটা যাই সেটা হচ্ছে কি, সিনক্রোনাস। 1 নাম্বার বুঝে গেছে? এবার 2 নাম্বার, দক্ষতা কম দক্ষতা বেশি। অ্যাসিনক্রোনাসে দক্ষতা কম, যেখানে দক্ষতা নাই সেখানে দামে বা খরচে কি হয়, কম। যেখানে দক্ষতা বেশি হয় সেখানে দামের খরচ কি হয়, একটু বেশি হয়। বুঝে গেছে? এই দুইটা। 3 নম্বরে আসো। এটি একটি প্যাকেট তৈরি করে যার শুরুতে স্টার্ট বিট থাকে এবং শেষে স্টপ বিট থাকে। এই দেখো, কখনো কি কোথাও, আচ্ছা সাজেক গেছো তোমরা? যাওনি? কেউ যাওনি? হ্যাঁ, আচ্ছা আমি বলি। সাজেকের ওইখানে একটু পাহাড়ি অঞ্চল, তো সেখানে যারা পর্যটকরা যায় ওদেরকে আর্মি, হ্যাঁ কি দুরাম হোক বা যখনই যায় তখন আর্মি প্রোটেকশন নিয়ে যায়। অর্থাৎ যতগুলা পর্যটকের গাড়ি আছে, মনে করো এখানে সবগুলো পর্যটকের গাড়ি, শেষে একটা গাড়ি থাকবে আর্মির, সামনে একটা গাড়ি থাকবে কি আর্মির, প্রোটেকশন দিয়ে নিয়ে যাবে, যাতে কোনো কি না হয়, পর্যটকের কি না হয়, ক্ষতি না হয়। একটু পাহাড়ি অঞ্চল, ঝামেলা আছে। হ্যাঁ, তো এখন
এই এই তো ঠিক তেমনি এই এখানে কই অ্যাসিনক্রোনাস যখন ডাটাটা যাবে, ডাটাগুলো সামনে একজন থাকবে, পিছনে একজন থাকবে। সামনে যে থাকবে সেটাকে বলা হয় স্টার্ট বিট, পিছনে যে থাকবে সেটাকে বলা হয় স্টপ বিট। ঠিক আছে? ঠিক তেমনি এখানে ওয়ার্ড সিনক্রোনাসের ক্ষেত্রে প্যাকেট তৈরি করে যার শুরুতে থাকবে হ্যাড ইনফরমেশন এবং শেষে কি থাকবে একটি টেল ইনফরমেশন। এই বুঝতে আসতো? আচ্ছা 4 নাম্বার, ডাটা স্টোরেজের জন্য এটিতে কোনো মেমোরি ডিভাইস নাই, মানে স্টোর করতে পারবে না। আমরা কি করি, ছবি তুললে ওগুলো আবার গ্যালারিতে সেভ হয় না, কেন গ্যালারিতে সেভ হবে না, কোথায় সিনক্রোনাস হবে না, কিন্তু সিনক্রোনাস হবে। এটিতে মেমোরি ডিভাইস থাকে অবশ্যই। এগুলো সেভ কোথায় হয়, মেমোরিতে হয় যায়। মোবাইলের মেমোরি, আমরা বলি না ইন্টারনাল মেমোরি, এক্সটার্নাল মেমোরি। ইন্টারনাল মানে কি, যেটা মোবাইলের ভিতরে ডিফল্টে থাকে, আর এক্সটার্নাল কি থাকে, যেটা বাইরে থেকে থাকে। মানে বাইরে থেকে আমরা 16 জিবি, 32 জিবি, 64 জিবি। হ্যাঁ, এখানে ক্লাসের ভিডিও এডিট করতে ঝামেলা হয়। আগের মোবাইলটা ছিল 256 জিবি, আমি এটা একেবারে নিয়ে ফেলছি 512 জিবি, যাতে ঝামেলা না হয়। আর বুঝতে পারছো? হ্যাঁ, ভালো কাজ করছে না? অবশ্যই ভালো কাজ করছে। আরো বড়, হ্যাঁ, টাকাটাও আরো বেড়ে যাচ্ছে, এখানেও অনেক টাকা গেছে গিয়ে। আচ্ছা যাই হোক, দেখো। আচ্ছা 5 নাম্বার, একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝখানে বিরতির সময় সমান নাও হতে পারে। আচ্ছা, একটা ডাটা গেছে, মনে করো তোমাদের বাসায় হয় তো, ইন্টারে তো সাধারণত অনেকগুলো স্যার আছে, সাবজেক্ট ওয়াইজ বা কয়েকটা বাসায়ও 2-1টা স্যার থাকে, 2-3টা স্যার থাকে অনেকের, যারা বাইরে পড়ে না, কেউ ম্যাথ ফিজিক্স পড়ে, কেউ কেমিস্ট্রি বায়োলজি, আলাদা আলাদা স্যার না। এখন দেখো একটা স্যার পড়ে গেছে গা, সাথে সাথে যদি আরেকটা স্যার চলে আসে, ভালো লাগবে? ভালো লাগবে না, একটু রেস্ট নেই। ঠিক আছে? এই তো এখন বলতেছে একটা ডাটা যাওয়ার পরে আরেকটা ডাটা যাওয়ার সময়, বিরতির সময়, মাঝখানে সময় নাও থাকতে পারে। এটা কোথায়? অ্যাসিনক্রোনাসে। আর সিনক্রোনাসে কি থাকবে? প্রতি ব্লক, এক ব্লক যাওয়ার পরে কি সময় থাকবে। 6 নাম্বার, প্রতিটি প্যাকেট প্রেরণের সময় নির্দিষ্ট নাই। একটা প্যাকেট যাওয়ার এক স্লট যাওয়ার কোনো এরকম কোনো নির্দিষ্ট সময় নেই, যখন তখন যেতে পারবে। প্রতিটি ব্লক একটি সুষম সময়ের মধ্যে প্রবাহিত হয়। প্রতিবারে সে একটি অক্ষর বা 8 বিট সহ মোট 10 বিট ডাটা তৈরি করতে পারে। কত বিট ডাটা তৈরি করতে পারে? 10 বিট ডাটা একবারে। আচ্ছা দেখো, এক স্লটে 8 বিট করে করে ডাটা যাবে, মানে একটা গাড়ি পাঠাবো, গাড়িতে 8 জন করে আমি পাঠাতে পারবো। ঠিক আছে? এখন গাড়িতে যে পাঠাবো, এই অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে এক্সট্রা 2টা বিট থাকবে বলছি না, এখানে সুন্দর করে লিখছি অ্যাসিনক্রোনাসে এক্সট্রা। আচ্ছা এটা পরে বলতেছি না ম্যাথের জন্য। এখানে 2টা বিট থাকবে এক্সট্রা। কয়টা বিট? 2টা। একটা হচ্ছে কি হ্যাড স্টার্ট বিট, আর একটা হচ্ছে স্টপ বিট। 8টা বিট পাঠাবো আর 2টা হচ্ছে এক্সট্রা, তাহলে কত হলো? 10টা বিট। তো এখানে দেখো কি লেখা আছে, প্রতিবারে সে একটি অক্ষর বা 8 বিট সহ মোট 10 বিট ডাটা তৈরি করতে পারে। আবার ওইদিকে প্রতিবারে সে প্রতিটি ব্লক যা 80 থেকে 132টি অক্ষরের ডাটা তৈরি করতে পারে। 80 থেকে কত? 132টি। ক্লিয়ার? অর্থাৎ অ্যাসিনক্রোনাসে আমি শুধুমাত্র 8 থেকে 10 বিট পাঠাইতে পারবো। 8 থেকে কত? 10 বিট। আর সিনক্রোনাসে কত বিট পাঠাইতে পারতেছে একসাথে? 80 থেকে 132। তাহলে কোনটা সুবিধাজনক? একসাথে যেটা বেশি পাঠাইতে পারতেছে সেটা সুবিধাজনক না? 8 নাম্বার, এটির ইনস্টলেশন ব্যয় অত্যন্ত কম, এটির ইনস্টলেশন ব্যয় অত্যন্ত বেশি। এটা মানে কি? অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে দেখো ইনস্টলেশন ব্যয় মানে কি, দেখি বলো তো স্যার। ইনস্টলেশন মানে কি? কখনো মোবাইলে অ্যাপ নামাইছো, ডাউনলোড করছো, কোথা থেকে নামাইছো? প্লে স্টোর, অ্যাপ স্টোর, হ্যাঁ, এইসব জায়গা থেকে তো নামাই আমরা। হ্যাঁ, তো এখন দেখো কিছু কিছু অ্যাপ আছে যে এমনিতে নেমে যায় কোনো খরচ ছাড়া। আবার কিছু কিছু অ্যাপ আছে নামে ঠিকই, কিন্তু ওটা যদি ইউজ করতে হয় পেড, মানে টাকা কিছু ডলারে কি করতে হয়, দিতে হয়। সেগুলো হচ্ছে পেড অ্যাপ বলা হয়, নাহলে তুমি ব্যবহার করতে পারবে না। বা অনেকগুলা এই আছে, মানে হচ্ছে অ্যাপ আছে যেগুলা কি টাকা দিয়ে কিনতে হয়, প্রিমিয়াম গুলা। যেমন ক্যাপকাট ইউজ করতেছো ভিডিও এডিট করার জন্য, ক্যাপকাটের প্রিমিয়াম ইয়াগুলা পাওয়ার জন্য তোমাকে এক্সট্রা করে টাকা ডলারে কনভার্ট করে ওদেরকে পাঠিয়ে দিতে হবে, নাহলে তোমাদেরকে দিবে না, ইউজ করতে হবে না। এরকম না, জিনিসটাই হচ্ছে এরকম। এখন দেখো অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আমার কোনো ইনস্টলেশনের খরচ নেই, কিন্তু সিনক্রোনাসের ক্ষেত্রে কি আছে?
পেড মানে খরচ আছে, বুঝতে পারছি? হ্যাঁ, এই 8টা পয়েন্ট বুঝে গেছে? 8টা পয়েন্ট পারলে তোমাদেরকে যদি বৈশিষ্ট্য বলে বৈশিষ্ট্য লিখবা, সুবিধা অসুবিধা হলে সুবিধা অসুবিধা যেটাই আসুক না কেন এইখান থেকে লিখে দিলে হবে। তো এখন বলো তো আমরা তো এই দুইটা শিখছি, এটা কি শিখছি স্যার? এক প্রকার বলতে গেলে আইসোক্রোনাসও শিখে গেছি। আইসোক্রোনাসও কি শিখে গেছি? কিরকম দেখো, প্রতিটি সিনক্রোনাসের মতো বৈশিষ্ট্যপূর্ণ। দেখো আইসোক্রোনাসের ক্ষেত্রে প্রথম ইয়াটা একটু মাথায় রাখো, প্রতিটি প্যাকেট প্রেরণের মধ্যবর্তী সময় শূন্যের কাছাকাছি এই ঘটনাকে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বলে। অর্থাৎ একটা এই সিনক্রোনাসের ক্ষেত্রে একটা ডাটা পাঠানো, এক ব্লক ডাটা পাঠানোর পরে একটা সময় দিতে হয়, তারপর আরেকটা ব্লকে কি ডাটাগুলো যায়। আর আইসোক্রোনাসের ক্ষেত্রে ওই সময়টা লাগে না, ডাইরেক্ট চলে যাবে। আর এটা হচ্ছে এক্সট্রা। আর বাকি সবগুলা হচ্ছে যে বাকি যতগুলা পড়ছি আমরা বৈশিষ্ট্য, ওই সব বৈশিষ্ট্য হচ্ছে এটার মতো। বুঝাইতে পারছি নাকি পারিনি? হ্যাঁ, পরীক্ষায় পাবা, প্রশ্ন পাবা, মজা লাগবে তখন, বুঝছো? এতটুকু ক্লিয়ার? সত্যি ক্লিয়ার? আচ্ছা, পারবা তো? বৈশিষ্ট্য যাবো খাবি যাবি জিনিস আসলে পারবা, এখন এমসিকিউ তো পারবা। আচ্ছা, এবার আসো ডাটা ট্রান্সমিশন দক্ষতা, এফিসিয়েন্সি, এই কর্মদক্ষতার এফিসিয়েন্সি। এখানে কিছু ম্যাথ আছে, আমরা ম্যাথগুলো একটু দেখবো। 2-3 ধরনের ম্যাথ আছে ম্যাথ পারার জন্য। ম্যাথ পারার জন্য আগে কিছু জিনিস আছে, ওগুলো আমাদের থেকে ভালোভাবে বুঝতে হবে। ম্যাথগুলো আমি ধরে ধরে একটু করে দেওয়ার চেষ্টা করব, তারপর আজকের ক্লাস ছুটি আর নাই। লাস্ট টপিক আমাদের, দেখো দক্ষতাটা কি? আগে দক্ষতাটা বুঝি। ডাটা ট্রান্সমিশন দক্ষতা ব্র্যাকেট হচ্ছে এটা দ্বারা প্রকাশ করেছে। এটা সূত্রটা হচ্ছে প্রকৃত ডাটা ডিভাইড বাই মোট ডাটা গুণ 100%। অর্থাৎ উপরে বসবে যে প্রকৃত কি ডাটা, আর নিচে বসবে কি মোট ডাটা। এটাকে 100% দ্বারা গুণ করলে যেটা আসবে সেটা এটার মান বসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো কিছু জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে? মুখস্থ। এই অ্যাসিনক্রোনাসে যখন ম্যাথটা করতে বলবে, কিসে? অ্যাসিনক্রোনাসে যখন ম্যাথটা করতে বলবে তখন আমার এক্সট্রা বিট, অ্যাসিনক্রোনাসের জন্য এক্সট্রা বিট হবে 3টা। অ্যাসিনক্রোনাসের জন্য এক্সট্রা বিট হবে কয়টা? 3টা। এখন এই 3টা বিট কি কি? একটা হচ্ছে স্টার্ট বিট, আরেকটা হচ্ছে স্টপ বিট, আরেকটা হচ্ছে প্যারিটি বিট। এখন কোশ্চেনে ক নম্বরে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ প্যারিটি বিট? প্যারিটি বিট কি? প্যারিটি বিট হলো গিয়ে আমাদের একটা বিট যেটা কোনো ডাটা ভুল হয়েছে কি হয় নাই সেটা আমাকে কি বলে দিবে। কি বললাম? কোনো ডাটা ভুল হয়েছে কি হয় নাই সেটা বলে দেবে। মানে হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডাটা প্রেরণের সময় ডাটার ভুল সংশোধনের জন্য বা কোনো ভুল আছে কিনা তা নির্ণয়ের জন্য যে এক্সট্রা বিট ব্যবহৃত হয় তাকে প্যারিটি বিট বলে। বুঝছো? হ্যাঁ, প্যারিটি বিট কি? প্যারিটি বিট কোয়েশ্চেনে আসবে, কাকে বলে? ক নম্বরে আসবে। তখন লিখতে হবে কোনো ডাটা, এই যে ডাটা পাঠাবো, ডাটা পাঠানোর সময় কোনো ভুল ভ্রান্তি হয়েছে কিনা বা ভুল হইলে সেটাকে সংশোধন করতে হবে। করার জন্য আমাকে কি যে পদ্ধতিতে আমরা করব বা যার মাধ্যমে করবো সেটা হচ্ছে আমার প্যারিটি বিট, একটা এক্সট্রা বিট। এই কাজগুলো করবে কি? প্যারিটি বিট। এখন 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান 8 বিট। এখন কথা হচ্ছে যে 8 বিটের মধ্যে 8 বিটের মধ্যে আমার এক্সট্রা বিট আছে কয়টা বিট? 3 বিট। তাহলে একটা বিটের মধ্যে আমার এক্সট্রা বিট আছে 3/8 বিট। এটা একটু জেনে রাখতে, এটা বুঝছো? এটা কি বুঝাইছি? 8টা বিটের মধ্যে আমার এক্সট্রা বিট আছে কয় বিট? 3 বিট। একটা বিটের মধ্যে কয়টা আছে? 3/8। ঐকিক নিয়ম, ছোটবেলা থেকে বছর পরে আসতেছো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা গেল অ্যাসিনক্রোনাস নিয়ে। এবার আসো সিনক্রোনাস নিয়ে। এক্সট্রা বিট। এখন সিনক্রোনাসে তো ব্লক বাই ব্লক যায় না? হ্যাঁ, সর্বনিম্ন ব্লক কত? 80টা বিট পর্যন্ত আমরা ধারণ করতে পারি। যদিও বলছে 180 থেকে কত? 132। তাহলে দেখো 80 থেকে 132, তাহলে এখানে এক্সট্রা ব্লক আছে কয়টা? 2টা ব্লক। কয় ব্লক এক্সট্রা? 2টা। তাহলে ব্লক সাইজ, একটা ব্লক সাইজ হচ্ছে 40 ক্যারেক্টার। একটা ব্লক সাইজ কত? 40 ক্যারেক্টার। আর এখানে এক্সট্রা ব্লকগুলোকে একটা হেড ব্লক বলা হয় আর একটা ট্রেলার ব্লক বলা হয়। 16 + 16 সমান কত? 32 বিট। অর্থাৎ হেড ব্লকের সাইজ হচ্ছে 16 বিট, ট্রেলার বিটের সাইজ হচ্ছে কত বিট? কত বিট? তাও 16 বিট। তাও কত বিট? 16 বিট। এতটুকু বুঝতে আসছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে আসছো? আচ্ছা, বুঝতে ভালো হয়েছে। আমরা একটু ম্যাথে যাই।
কি বলা হয়েছে, আমি প্রশ্নটা লিখবো না, জাস্ট সলভটা বুঝাই দেবো। প্রশ্ন বলা হয়েছে যে 40 কিলোবাইট, এ দেখো 40 কিলোবাইট, 40 কিলোবাইট, 40 কিলোবাইট, কিলোবাইট, এটা কিলোবাইট, এটাকে এরকম লেখা যায় কথা 14 কে বি লেখা কি কথা, সেম কথা। এ দেখো এটা হচ্ছে কি, এরকম জিনিস চোখে দেখো নাই আগে? হ্যাঁ, ডাটা ট্রান্সফারের সময় দেখবা, মোবাইল থেকে ছবি টবি পাঠানোর সময় হোয়াটসঅ্যাপে আজকে একটা আমাকে ছবি পাঠাবা, পড়ালেখার ছবি, ঠিক আছে, পাঠাবা, পাঠানোর সময় দেখবে একটা ছবি পাঠাবা, এই এরকম একটা এত পার্সেন্ট করে এইভাবে এইভাবে দৌড়াচ্ছে, কতগুলো নাম্বার দৌড়াচ্ছে, খেয়াল করবা। আরে বললাম, বললাম আর কি, এটা তো ছোট সাইজ, ছোট, ঠিক আছে। এই 40 কেবি, এটা হচ্ছে কিলোবাইট। এখন যদি বলে মেগাবাইট, তাহলে 10⁶, তখন হবে এমবি। মেগাবাইট বড়, এটা এটা কিলোবাইটের থেকেও মেগাবাইটটা কি বড়। আচ্ছা, এটা লাগতেছে না, এটা বুঝছো? এই দুটা কোয়েশ্চেনটা খেয়াল করো। 40 কিলোবাইট বা 40 কেবি ডাটা আদান প্রদানের মাধ্যমে, মনে করো একটা ছবি, এই ছবিটার সাইজ হচ্ছে কত, 40 কেবি। এই 40 কেবি অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির দক্ষতা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, তাহলে 40 কিলোবাইট, 40 কিলোবাইট, এটা কি বের করতে বলছে? এই ট্রান্সমিশন দক্ষতাটা বের করতে বলছে। কোন পদ্ধতিতে? অ্যাসিনক্রোনাস পদ্ধতিতেও করো, সিনক্রোনাস পদ্ধতিতেও, দুটো পদ্ধতিতে দেখা দিচ্ছি, পরীক্ষা এখন যে কোনো পদ্ধতি আসলে পারবো। আসো 1 নম্বরে, তাহলে আমি সূত্রের মধ্যে কি শিখছিলাম, ডাটা ট্রান্সমিশন মেথডের, হ্যাঁ দেখি বলো তো। ইটা ইজ ইকুয়াল টু কি ছিল, উপরে কি ছিল প্রকৃত ডাটা, নিচে কি ছিল মোট ডাটা, নিচে কি ছিল মোট ডাটা। এখন মোট ডাটা বলতে কি বোঝাই, প্রকৃত ডাটা বিট প্লাস মোট বিট। দাঁড়াও আরেকটু সুন্দর করে বুঝাই। এটা বুঝছো? তাহলে আমাকে বের করতে বলছে যে এই প্রকৃত মানে এই কর্মদক্ষতার দক্ষতা, ডাটা ট্রান্সমিশন দক্ষতার মানটা বের করো। একবার বের করবো আমরা কিসের মাধ্যমে, অ্যাসিনক্রোনাসের মাধ্যমে, আরেকবার বের করবো কিসের মাধ্যমে, সিনক্রোনাসের মাধ্যমে। তাহলে আমাদের মেইন সূত্রটা হচ্ছে এটা, সাথে গুণ 100% আছে এখানে, হ্যাঁ গুণ 100%। আচ্ছা, তো দেখো প্রকৃত ডাটা, প্রকৃত ডাটাটা মানে হচ্ছে ওই 40 কিলোবাইট, কিলোবাইট, আর মোট ডাটা হচ্ছে নিচে। এখন মোট ডাটাটা দুইটা, এই আমরা একটা বলছি না অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে 8টা বিটের মধ্যে 3টা বিট হচ্ছে এক্সট্রা থাকে, যেগুলো এক্সট্রা কাজে লাগে, ওগুলো কি আমাদের অ্যাকচুয়াল ডাটা না। মনে করো কেমন বুঝাইতাম এটা, মাথায় তো আসতেছে না, কি দিয়ে বুঝাবো। ও এই দেখো, মনে হচ্ছে সুন্দর একটা উদাহরণ মাথায় আসছে। রেস্টুরেন্টে খেতে গেলা, রেস্টুরেন্টে কিসে গেলা, খেতে গেলা। এখন কিসের জন্য, মানে কেন গেছো, উদ্দেশ্য কি, খাওয়া না, হ্যাঁ খাওয়া না। তাহলে বাসা থেকে রেস্টুরেন্ট একটু দূর আছে, মানে ভালো রেস্টুরেন্ট একটু কি আছে, দূর আছে, হেঁটে যাওয়ার স্কোপ নেই, তাহলে কিসে করে যেতে হবে, গাড়ি করে যেতে হবে। তারপর মনে করো 1000 টাকার খাবার খেলা, কত টাকার, কিন্তু তোমার খরচ হয়েছে দেখা গেছে 1500 টাকা। বলো কিভাবে? যাওয়ার সময় গাড়ি ভাড়া লাগছে 150, আসার সময় গাড়ি ভাড়া লাগছে কত, 150, তাহলে 150 এগুলো এক্সট্রা না। এদিক দিয়ে আবার 1000 টাকার খাবার খেলাম, এটাও 1000 টাকাটা, এটা তো অ্যাকচুয়াল বিল, মানে অ্যাকচুয়াল খাবার যেটা আমি খাইছি, যেটা আমার পেটে আছে, ঠিক আছে। কিন্তু আমার কি হয়ে গেছে কি, এক্সট্রা করে গাড়ি ভাড়া 150 যোগ 150, যাওয়ার সময় 150, আসার সময় 150, এরকম হয়েছে না, হ্যাঁ। আবার দেখা যাচ্ছে খাইলা 1000 টাকার চিকেনের মধ্যে দেখলা যে 200 টাকা আসছে কি, বলো না, ব্যাড ব্যাড কি আছে, সার্ভিস চার্জ বা ব্যাড। এখন তোমার কথা হচ্ছে আমি খাবারও খেলাম, আবার সার্ভিসের জন্য আবার এক্সট্রা পেও করলাম, কেমন হয়ে গেল না বিষয়টা, হ্যাঁ। তো এখন দেখো, এই যে এক্সট্রা বিট মানে হচ্ছে আমি খেলাম, আমার উদ্দেশ্য ছিল যে খাবার খাওয়া, ওইটা হচ্ছে খাচ্ছি, খেয়ে ফেলছি, ওইটা হলো আমার অরিজিনাল। এই অরিজিনালটাই হলো আমার ডাটা বিট বা মানে অ্যাকচুয়াল বিট, যেটা আমার কাজে লাগবে, যেটাকে আমি ট্রান্সফার করব। এখন
এর বাইরে এক্সট্রা যে খরচগুলো চলে আসছে, যেমন হচ্ছে গাড়ি করে গেলাম, গাড়ি করে আসলাম, তারপর হচ্ছে আরেকটা কি, হ্যাঁ, ওই টিপস দিলাম বা সার্ভিস চার্জ দিলাম, তো এক্সট্রা যে 500 টাকা গেল গা, ওইটা তো আমার কোনো কাজ আসছে না, কিন্তু ওইটাও হিসাব করতে হবে না, তোমার পকেট থেকে গেছে না, গেছে না গেছে যায়নি। তো ওই তাহলে টোটাল মোট ডাটাটা হবে আমার অ্যাকচুয়াল ডাটা, সাথে কি এক্সট্রা যে ডাটাগুলো আসছে, মানে হচ্ছে আমার খরচ হয়েছে ওইগুলো। আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, অবশ্যই। তাহলে দেখো এটা সমান আমার উপরে হবে যে যতটুকু খাইছি, রেস্টুরেন্টে যতটুকু অরিজিনাল খাবারটা খাইছি ওইটার খরচ, আর নিচে হবে কি টোটালি, অর্থাৎ আমি যা খাইছি প্লাস এক্সট্রা যতগুলো কি খরচ আসছে। বুঝাতে পারছি? বুঝছো? হ্যাঁ, শেষ তো, ম্যাথ শেষ। দেখবা কেমনে শেষ? কি বললাম? 40 কিলোবাইট। আচ্ছা, 40 কিলোবাইটের জন্য এখানে দেখো 40 কিলোবাইট আমাকে কিলোবাইটে রাখতে হবে না, আমাকে কি করতে হবে? বিটে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? বিট। তাহলে 40 কিলো, আমরা কিলো কিলো দেখো তো, আমরা আমাকে একটু বলো তো, ম্যাথ করার সময়, ফিজিক্স করার সময় যখন কিলো থেকে মিটারে নিয়ে যাও কি করো? 1000 দ্বারা গুণ করো না? 2 কিলোমিটার সমান কত? 2 গুণ 1000 মিটার। হ্যাঁ, আমাদেরও খুব ইচ্ছা করবে যে কিলো থেকে 1000 গুণ করে দিতাম, কিন্তু না স্যার, এখানে একটু ঝামেলা আছে। এইখানে আমাদের এটা মাথায় রাখতে হবে, 1 কিলো বাইট সমান 1024 বিট, এই সরি বাইট, 1024 কি বাইট, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমার এখানে কত কিলোবাইট দেখি বলো তো? সুতরাং 40 কিলোবাইট সমান 1024, এখানে তো 40 বাইট, তারপরে বাইট থেকে আমাকে বাইটে রাখতে হবে নাকি বিটে নিয়ে যেতে হবে? বিটে নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে? 1024 গুণ 40 গুণ 1 বাইট সমান কত বিট? 8 বিট। শেষ, সিম্পল, 8 বিট। তাহলে এখানে এটাকে ক্যালকুলেটরে করো, ক্যালকুলেটরে করলে আসবে ক্যালকুলেটর মারলে আসবে কত? 327680 বিট। হ্যাঁ, আচ্ছা, তো তোমাদেরকে অ্যাসিনক্রোনাসে এখানে কি বলছি? অ্যাসিনক্রোনাসের সময় বলছি কি 8 বিট ডাটা ট্রান্সফার করার সময় আমার কয় বিট এক্সট্রা থাকে? হ্যাঁ, 3 বিট এক্সট্রা থাকে। এখন আমার এখানে বিট অ্যাকচুয়ালি কতগুলো আছে? এতগুলো আছে। তাহলে এতগুলো বিট যখন ট্রান্সফার করব, এখানেও এক্সট্রা বিট থাকবে। হ্যাঁ, ওইটা কেমনে বের করব? তাহলে দেখো, সুতরাং এক্সট্রা বিট, সুতরাং এক্সট্রা বিট, তাহলে ওই জায়গায় দেখছিলাম, মুছে ফেলছি আমি, এখন ওই জায়গায় লিখছিলাম কি 8 বিটের জন্য ট্রান্সফার করতে কতগুলো এক্সট্রা বিট? 3টা। 1 বিটের জন্য কত? 3/8। তাহলে এতটা বিটের জন্য এত গুণ 3/8, হ্যাঁ কিনা? হ্যাঁ, সিম্পল ম্যাথমেটিক্স। ক্যালকুলেটরে দিবা এটা, এটা ক্যালকুলেটরে দিলে আসবে কত আমার? 1228880, 1228880 বিট। এতটুকু বুঝতে পারছো কিনা? এতটুকু বুঝতে পারছো? এটা হচ্ছে কি আমার এক্সট্রা বিট। আর এখানে 40 কিলোবাইট, এটা হচ্ছে আমার অরিজিনাল বিটটা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ডাটা বিট। ক্লিয়ার? হ্যাঁ, এবার আমরা জানি এফিসিয়েন্সি দক্ষতা সমান, তাহলে প্রকৃত বিট কত? প্রকৃত বিট হচ্ছে যে 327680, 327680। আর টোটাল বিটটা কত? টোটাল বিটটা হচ্ছে এরকম, মোট বিট হচ্ছে ডাটা বিটের সাথে এক্সট্রা বিট যোগ হবে। তাহলে ডাটা বিটের সাথে আর এক্সট্রা বিট যোগ করে এখানে ক্যালকুলেশন মারো, 327680 যোগ 12280, এটা অবশ্যই কিসে যাবে? 100% যাবে। এখানে কত আছে আমার ক্যালকুলেশনে? 72.72। ঠিক আছে? ম্যাথটা 40 কি কিলোবাইট দিয়ে করেছি, এখন 40 কিলোবাইট দিয়ে আসবে বলে কথা নেই, মানটা চেঞ্জ করে দিতে পারে, এটাকে কিলোবাইটে না রেখে মেগাবাইটে রাখতে পারে। মেগাবাইট থাকলে কত হবে? 10⁶ গুণ হবে। হ্যাঁ, আরো অনেক, মানে হচ্ছে কত, এখানে এটাকে নানান ভাবে কি চেঞ্জ করে 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 দিতে হবে। তাহলে কি এখন এটাকে নানান ভাবে কি চেঞ্জ করতে পারে। তো আমরা একটা সিনক্রোনাস দিয়ে দেখাইছি। হ্যাঁ, এখন এরপরে সরি অ্যাসিনক্রোনাসের মেথডটা দেখাইছি, এরপরে কি আছে?
সিনক্রোনাসের পদ্ধতি, আরেকটা ম্যাথ আছে, তারপর শেষ। এখান থেকে এই আজকের ক্লাস থেকে যেগুলো পাবা, যেগুলো পড়বা, মানে হচ্ছে যেগুলো পড়াইছে আর কি, এগুলো যদি ভালোভাবে বুঝো তাহলে দেখবা যে কি বাসে যাই টেস্ট পেপার খুলে বা গাইড খুলে যেটা আছে এই সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সবগুলো করে ফেলবা, না দেখে একই পদ্ধতিতে করবা, দেখবে যে সব পারতেছে, সব কি পারবা। এখন আসো লাস্ট সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসের ম্যাথ শেষ, শেষ তো পারবা, ঠিক আছে। এবার আসো সিনক্রোনাসে যাই। এখন সেম ম্যাথটাকে আমরা সিনক্রোনাসে করব। কিসে করব? সিনক্রোনাসে। দেখি বলো তো সিনক্রোনাসের ক্ষেত্রে আমার ডাটার কতটুকু থাকে? 80 থেকে 132 না? কত থাকে? সাথে ডাটা যায় কতটুকু? 80 বিট। আমি সর্বনিম্নটা ধরে করতেছি। কত? এখানে লেখা আছে সিনক্রোনাসের ক্ষেত্রে এক্সট্রা ব্লক। এখন তো এটা বিট বাই বিট যাচ্ছে না, একটা ব্লক আকারে যাচ্ছে। এক্সট্রা ব্লক আছে কয়টা? ব্লক আছে কয়টা? দুইটা ব্লক। একটা হচ্ছে তোমার হেড ব্লক, আর একটা হচ্ছে কি ট্রেলার ব্লক, ঠিক আছে। তো একটা ব্লকের বিট হচ্ছে কি তো 16 বিট করে। কত বিট করে? 16 বিট। তাহলে 16 কত? এখন একবারে যাচ্ছে কতটুকু বিট? 80 বিট না? 80 বিটের ভিতরে এক্সট্রা বিট আছে কতটুকু? 80 বিটের ভিতরে এক্সট্রা বিট আছে 16 বিট। এই দেখো 80 বিটের ভিতরে এক্সট্রা বিট আছে 16 বিট। এক বিটের ভিতরে এক্সট্রা বিট আছে 16 ডিভাইড বাই কত? 80। এটা বুঝছো মাথায়? এটা বুঝছো? সিম্পল কথাটা বুঝছো? হ্যাঁ, ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে। এটা কি যাবে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার। আগে ব্লক সাইজটা বুঝে নি, সাইজটা বুঝে নি আগে। দেখো ব্লক সাইজটা কত? এখানে ব্লক সাইজটা হচ্ছে 80 ক্যারেক্টারের। কত ক্যারেক্টার? ব্লক সেটার দেখো। আচ্ছা দাঁড়াও প্রথম দিকে দেই। এক ক্যারেক্টার সমান কত বিট? 8 বিট। তাহলে দেখো তো 80 গুণ 8 বিট, তাহলে গুণ করলে কত? 8 64, 640 বিট। এটা ক্লিয়ার? হ্যাঁ। এখন কতটুকু খাবার খাইছি আমি? প্রকৃত ডাটা বিট হচ্ছে যে মানে ডাটা বিট বা প্রকৃত ডাটা বিট, এটার মান আসবে কত? আগেরটার মতো আমরা 40 কেবি। এটাকে ক্যালকুলেশন করলে হবে 40 গুণ 1024 গুণ 8 বিট। তাহলে এখানে আসবে কত আমার? 86,000 32 76 80 বিট। 32 76 80 বিট। এতটুকু কারো সমস্যা আছে? হ্যাঁ। তাহলে এক্সট্রা বিট তাহলে দেখো তো এক্সট্রা বিট কতটুকু লাগতেছে? এক্সট্রা বিট তাহলে 16 বিটে কত? আমার পুরা ব্লক সাইজটা এখানে কত দেখো তো? এখানে ব্লক সাইজটা কত? 640 বিট। 80 ক্যারেক্টার মানে কি? এটা ক্যারেক্টার, এটাকে বিটে নিয়ে গেলে কত? 640 বিট। এখানে কত? 640 বিট। 640 বিট। 640 বিটের মধ্যে আমার এক্সট্রা বিট আছে কয়টা বিট? 16 16 32 বিট না স্যার? বুঝছো তো? হ্যাঁ। তাহলে একটা বিটের মধ্যে এক্সট্রা আছে আমার, দেখো তো 32 ডিভাইড বাই 640 গুণ, আর এখানে কত বিট আছে? 32 76 80। এই লাইনটা বুঝছো নাকি দেখো তো? না বুঝলে বলো তো, না বুঝলে কষ্ট লাগবে। এটা ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে দেখো এখানে বলো তো 80 ডিভাইড 32 ডিভাইড বাই 80 হবে না কেন? 80টা আছে ক্যারেক্টারে, 80টা আছে কি ক্যারেক্টারে, কিন্তু 32 আছে কিসে? বিটে। তুলনা হবে যে সমানে সমানে। তাহলে এটা বিট, অবশ্যই এটা বিটে আনতে হবে, সেজন্য আমি ব্লক সাইজকে ক্যারেক্টার থেকে কোথায় আনছি? বিটে আনছি। তাহলে এই 32 ভাগের 640 গুণ 12 76 80। তো এখানে আসবে মান এক্সট্রা বিটে 16 38 4, 16 38 4 বিট। এটা আসবে। এতটুকু ক্লিয়ার? এতটুকু তুমি এক্সট্রা বিট পেয়ে গেছো, অ্যাকচুয়াল বিট পেয়ে গেছো, এক্সট্রা বিট পেয়ে গেছো। বুঝে গেছে? তাহলে তোমাকে এফিসিয়েন্সি বের করতে আর কেউ কি আটকাতে পারবে?
নাকি পারবে না? এই সূত্রের মধ্যে দিয়ে দাও। এটার মান কত? আমরা এটা জানি ডাটা বিট বাই মোট বিট বা টোটাল বিট। তাহলে ডাটা বিটের মান কত আসে? 32, 76, 80। আর টোটাল হচ্ছে কত? এত যোগ এত। এখানে এত যোগ এত কত আসবে? 32, 76, 80। 32, 76, 80 যোগ 16, 38, 4। 16, 38, 4 গুণ 100%। তাহলে এখানে দেখো, এখানে আসবে 95.3, 95.23%। এই শেষ, একদম ইজি। পারবা? হ্যাঁ, ইজি। লাস্ট লাস্ট এই ম্যাথটা আমি করে দেখাবো না, এটা জাস্ট মুখে বলে যাব। শেষ। একটি মডেমের লিঙ্ক 52,000 বিট 5 সেকেন্ড। আচ্ছা, ওই আমরা ইয়ার ম্যাথ করছি না, ব্যাগের এই একটু ফিজিক্সে যাই। ব্যাগ বি সমান কত? বি এর একক কি? মিটার 5 সেকেন্ড। অর্থাৎ একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকে আমরা কি বলি? ব্যাগ বলি না? হ্যাঁ, ওইরকম মানে একক সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হয় তাকে আমরা এখানে মডেমের ইয়া বলতেছি, ডাটা রেট বলতেছি। রেট কত রেটে ডাটা ট্রান্সফার হচ্ছে। তো এখন দেখো, এখানে কোয়েশ্চেন দিচ্ছে একটা মডেমের লিঙ্ক 52,000 বিটস পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 52,000 কি হচ্ছে? বিট ট্রান্সফার হচ্ছে। তাহলে 1.5 মেগাবাইটের একটি ফাইল, মনে করো আজকের ক্লাসটা 1.5 মেগাবাইট হবে, ঠিক আছে? এইটাকে ট্রান্সফার করতে, এই দেখো, মনে করো একটা ভিডিও তোমরা ফেসবুকে আপলোড দিচ্ছ, বা তোমাদের কিছু কিছু ভিডিও যে আমি আমার পেজ আপলোড দিই, তো ওইখান থেকে একটু সময় লাগে না? হ্যাঁ, অনেক সময় 2 মিনিট লাগে, অনেক সময় 30 সেকেন্ড আপলোড হয়ে যায়, এরকম এক সময় লাগে না? এখন এটা নির্ভর করে কিসের? ভিডিও বা কন্টেন্টের কিসের উপরে? সাইজের উপরে। সাইজ বড় হলে আপলোডের সময়ও কি হবে? বড় হবে। সাইজ ছোট হলে আপলোডের সময়ও কি হবে? ছোট হবে। ওইটাই। তাহলে এখন কত সময় লাগবে, মানে একটা ভিডিও বা একটা ফাইল ট্রান্সফার করতে কত সময় লাগবে সেটা বের করতে বলছে। তাহলে দেখো, ফাইলের সাইজ হচ্ছে 1.5 মেগাবাইট। তাহলে 1.5 এটাকে বিটে নিয়ে যাবা। 1 মেগা 10 মেগা মানে কি? 10 টু দি পাওয়ার 6। ফিজিক্সে বেশি ব্যবহার করো তোমরা এটা, মেগা জিনিসটা। 10 টু দি পাওয়ার 6 গুণ বাইটকে বিটে যেতে 10 দ্বারা গুণ। তাহলে 52,000 বিট ট্রান্সমিট করতে লাগে 1 সেকেন্ড। একটা বিট ট্রান্সমিট করতে যতটুকু লাগে, আর 1.5 মানে এই পুরো বিটটা ট্রান্সমিট করতে কত সময় লাগতেছে এটা সেকেন্ডে আসবে। সেকেন্ডটাকে তোমরা আবার মিনিটে নিয়ে যাবে। মিনিটে কেমনে নেবা? 60 দ্বারা ভাগ করলে কিসে হয়ে যাবে? মিনিটে যাবে। এতটুকু বুঝে গেছে? হ্যাঁ, বুঝে গেছে তো? তাইলে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কি টপিক শেষ। আজকের ক্লাস বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, আমি যদি বলি গত ক্লাস এবং আজকের ক্লাস, আরো একটা ক্লাস, পরপর 3টা ক্লাস, মানে 2টা গেছে, আরেকটা 3টা করলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক গুলো চলে আসছে, মানে আসলে বেশি আসে যে এই টপিক গুলো থেকে পরীক্ষা, এই অধ্যায় থেকে। তো তোমরা কি করবা? এই 2টা ক্লাস ভালোভাবে কি করবা? পড়ে ফেলবা, আর নেক্সট ক্লাসে দেখা হবে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।